আপনারা শুনছেন গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা উপন্যাস আমার দুঃখ ভারাক্রান্ত বেশ্যাদের স্মৃতিকথা। আজকে উপন্যাসটির শেষ পর্ব। নতুন বছরের শুরুতে আমরা পরস্পরকে এমনভাবে চিনতে জানতে শুরু করলাম যে মনে হয় আমরা না ঘুমিয়েই বহুদিন কাটিয়ে দিয়েছি একসঙ্গে। আমি নিজের কণ্ঠস্বরে একটা ভাব খেয়াল করলাম, যেটা সে না জেগেই শুনতে পায়, আর সে জবাব দেয় তার শরীরের স্বভাবসুলভ ভাষায়। তার মনের অবস্থাটা ধরা যায় তার শোবার ভঙ্গি দেখে। শুরুতে যে ছিল ক্লান্ত, শ্রান্ত ও অমার্জিত, আস্তে আস্তে তার মধ্যে এক আত্মিক প্রশান্তি এলো, আর তার চেহারা খুলতে লাগলো এবং ঘুম গেল বেড়ে। তাকে আমার জীবন সম্পর্কে বললাম, কানে কানে আমার রবিবাসরীয় কলামের প্রথম কিস্তিটা পড়ে শোনালাম। এখানে বলার অপেক্ষা রাখে না যে সেটা ছিল কেবল একজনেরই কথা। এই সময়টায় একদিন তার বালিশের কোণে আমার মায়ের একজোড়া পান্নার কানের দুল রেখে এলাম। আমাদের পরের সাক্ষাতেই ও সেটা পরল, কিন্তু ওকে ওগুলো মানালো না। তারপর তার গায়ের রঙের সঙ্গে মানায় এরকম আরেক জোড়া নিয়ে গেলাম। একটা ব্যাখ্যা দাঁড় করালাম, প্রথমে যে জোড়া এনেছিলাম সেগুলো ঠিক তোমার সঙ্গে এবং তোমার চুলের সঙ্গে মানায় না, এগুলো বরং ভালো লাগবে। আমাদের পরের 2 সাক্ষাতে সে কোনো রকম কানের দুল আর পরেনি, কিন্তু তৃতীয় সাক্ষাতে দেখলাম আমি যেটা পরে এনে দিয়েছি সেগুলো পড়েছে। এভাবে বুঝতে শুরু করলাম যে ও ঠিক আমার নির্দেশ সঙ্গে সঙ্গে মান্য করে না, কিন্তু একটা সুযোগের অপেক্ষায় থাকে আমাকে খুশি করার জন্য। ততদিনে ওই ধরনের সাংসারিক জীবনের সঙ্গে আমি এতটাই অভ্যস্ত হয়ে পড়েছি যে আর ল্যাংটা হয়ে না ঘুমিয়ে বরং চীনা পাজামা পরে শুতে লাগলাম, যেটা পরা বন্ধ করেছিলাম। কেননা আমার সঙ্গে এমন কেউ ছিল না যে গা থেকে ওগুলো খুলে নেবে। ওকে আতুয়ান দা সেঁত এক্সুপিরির লেখা ছোট রাজকুমার পড়ে শোনাতে লাগলাম, যে ফরাসি লেখককে ফরাসিদের চেয়েও বাইরের পৃথিবীর মানুষ ঢের বেশি চেনে। জেগে জেগে শুয়ে থেকে এতটা মনোযোগ আর আনন্দ নিয়ে কোনো বই পড়া সে আর শোনেনি। এমনকি আমাকে পরপর 2 দিন ওখানে গিয়ে বইটা পড়ে শোনাতে হলো তাকে। এভাবে আরও পড়ে শোনালাম পেরুর গল্পগুচ্ছ, সেক্রেড হিস্ট্রি, বাচ্চাদের জন্য সহজ করে লেখা আরব্য রজনী, এবং এক বই এক এক রকম হওয়ায় খেয়াল করলাম তার ঘুমের মাত্রায়ও তারতম্য ঘটছে বইয়ের রকম ফের অনুযায়ী। যদি দেখলাম যে একেবারে ঘুমের গভীর দেশে চলে গেছে, অমনি বাতি নিভিয়ে তাকে জড়িয়ে ঘুম দিলাম, একেবারে ভোরবেলায় মোরগের ডাক শোনা পর্যন্ত। ভালো লাগায় বোধ হয়ে একটু একটু করে ওর চোখের পাতায় আলতো চুমু খেতাম। আর এক রাতে তো এমন হলো যেন আকাশে আলো জ্বলল। সেই প্রথম সে হাসল, এরপর কোনো কারণ ছাড়াই বিছানায় গড়াগড়ি খেল সে। আমার দিকে পেছন ফিরে শুয়ে জের টেনে বলল, শামুকদের কাঁদিয়েছিল কিন্তু ইসাবেল। যাক, ওর সঙ্গে একটু আলাপচারিতা হবে এই খুশিতে একই স্বরে আমি জিজ্ঞাসা করলাম, সেটা কাদের ছিল? সে কোনো উত্তর দিল না। তার কণ্ঠস্বরে একটা ইতর বিশেষ ছাপ ছিল, যেন এটা তার নয়, বরং ওর ভেতরের অন্য কারো কণ্ঠস্বর। এর সঙ্গে সঙ্গেই আমার ভেতর যে তিল পরিমাণ সন্দেহ ছিল সেটাও উবে গেল। ও ঘুমিয়ে থাকলেই বরং ভালো। আমার যত সমস্যা তৈরি হলো বেড়ালটাকে নিয়ে। কিছু খাবে না বেটা, অসামাজিক এবং সচরাচর যেখানটায় থাকে বাড়ির সে কোনায় 2 দিন পড়ে রইল, কোনো নড়াচড়া নেই, এবং আহত পশুর মতো আমাকে থাবা মারতে গেল। যখন আমি তাকে হালকা ঝুড়িটায় ভরতে গেলাম যাতে দামিয়ানা ওকে পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারে, বিড়ালটাকে শান্ত করার জন্য দামিয়ানার এছাড়া আর কোনো উপায় ছিল না। সে তাকে নিয়ে গেল ওখানটায়, একটা মোটা ক্যানভাসের থলিতে, আর সে মোটেই যেতে চাইছিল না। কিছুক্ষণ পরে সে পশু আশ্রম থেকে ফোন করে জানালো যে বিড়ালটাকে থলি থেকে বের করতে তো হবে, এবং চিকিৎসালয়ের লোকজন তার আগে এর জন্য আমার অনুমতি চাইছে। কেন? কারণ বিড়ালটা অনেক বড়, দামিয়ানা জানালো। আমি রাগে জ্বলতে জ্বলতে ভাবলাম
যে ওরা আমাকে বেড়ালে ঠাসা কোনো ওভেনে জ্যান্ত রোস্ট করতেই চায় বুঝি। দ্বিমুখী সমস্যার ভেতর পড়লাম মনে হয়। বিড়ালের প্রতি ভালোবাসা বলতে কোনো কিছু যেমন কোনোদিন গজায়নি, আবার অন্যদিকে বেড়ালটা বুড়ো বলে ওকে এভাবে মেরে ফেলার নির্দেশও দিতে পারি না। ওই ম্যানুয়ালটার কোথায় এটা লেখা আছে? এ ঘটনায় আমি এতটাই বিচলিত হলাম যে রবিবাসরীয় কলামের জন্য নেরুদার কাছ থেকে ধার নিয়ে বেড়াল কি বাঘের মাসি শিরোনামে একটা লেখা লিখলাম। লেখাটা এতটাই আলোড়ন ফেলল যে পাঠকেরা আবারও দ্বিধাবিভক্ত হয়ে যার যার কথা বলতে লাগল। বিড়ালের পক্ষের একদল আর অন্য দল এর বিপক্ষে। এরকম 5 দিন চলার পর এই মত নির্ধারিত হলো যে জনস্বাস্থ্যের দোহাই দিয়ে বিড়ালটাকে শেষ করাটা জায়েজ হলেও বিড়ালটা বুড়ো, এই অজুহাতে কিছু করা যাবে না। আমার মায়ের মৃত্যুর পর থেকেই মাঝে মধ্যে জেগে থাকি এই ভয়ে যে এই বুঝি কেউ আমাকে ঘুমের মধ্যে ছুঁয়ে দেখবে। এক রাতে তার ছোঁয়া অনুভব করলাম, কিন্তু তার কণ্ঠস্বর আমার প্রশান্তি ফিরিয়ে আনল। ঠিক একই রকম অনুভূতি হয়েছিল আমার এক রাতে দেলগাদিনার রুমে, যখন আনন্দের আতিশয্যে দুমড়ে মুচড়ে গিয়েছিলাম। সত্যি সত্যি ভেবেছিলাম যে ও আমাকে ছুঁয়েছে, কিন্তু না, আধার রাতে রোসা কাবারকাস ছিল সেটা। কাপড় পরে আমার সঙ্গে আসেন, বলেছিল সে। সাংঘাতিক একটা সমস্যা হয়েছে আমার। আসলেই তাই, ব্যাপারটা আমার কল্পনার চেয়েও বেশি সাংঘাতিক ছিল। বেশ্যালয়ের গুরুত্বপূর্ণ এক খদ্দেরকে প্যাভিলিয়নের প্রথম রুমটাতে ছুরি দিয়ে খুন করা হয়েছে। খুনি পালিয়েছে। বিশাল দেহী লাশের গায়ে কাপড় নেই, কিন্তু জুতা পরা। রক্তাক্ত বিছানায় সেদ্ধ মুরগির মতো ফ্যাকাশে হয়ে আছে। ওই রুমে ঢুকতে না ঢুকতেই লোকটাকে চিনলাম। জেএমবি তার নাম। প্রভাবশালী ব্যাংকার, সুন্দর আদব কায়দা, ভালো স্বভাব, বেশভূষা আর সর্বোপরি একটা ঝকঝকে বাড়ির জন্য সুবিদিত। গলায় 2টি ঠোঁটের মতো আঘাতের বেগুনি দাগ, আর পেটের গভীর ক্ষত থেকে তখনও রক্ত ঝরছিল। লাশটা তখনও আড়ষ্ট হয়ে পড়েনি। তার আঘাতের চেয়েও যে ব্যাপারটা আমাকে নাড়া দিল সেটা হলো লোকটার লিঙ্গে একটা কন্ডম লাগানো ছিল। দেখে যদ্দূর মনে হয় অব্যবহৃত, আর লিঙ্গটা মৃত্যুর আঘাতে নেতিয়ে পড়েছে। রোসা কাবারকাসের জানা ছিল না কার সঙ্গে লোকটা শুতে গিয়েছিল, কারণ ওই লোকটাও বিশেষভাবে ঢুকত ওই ফল বাগানের প্রবেশপথ দিয়ে। অংশত সন্দেহ করা যেতে পারে যে লোকটার সঙ্গে হয়তো আরো কোনো পুরুষ ছিল। বেশ্যালয়ের মালিক সর্দারনি আমার কাছে শুধু এইটুকুই দাবি করল যে আমি যেন লাশটার গায়ে কাপড় পরাতে সাহায্য করি। রোসা এতটাই নির্বিকার ছিল যে আমার মনে এই শঙ্কা উঁকি দিল যে হয়তো তার কাছে মৃত্যুটা একটা সামান্য রান্নাঘরের ব্যাপারের সামিল। মৃত ব্যক্তিকে কাপড় পরানোর চেয়ে কঠিন আর কি হতে পারে, আমি বললাম। জীবনে একাধিকবার এ কাজ করেছি, তার জবাব। ব্যাপারটা খুবই সোজা, কেউ যদি একটু হাত দিয়ে লাশটাকে ধইরা রাখে। আমি দেখিয়ে বললাম, ছুরির আঘাতে ফালি ফালি করে কাটা একটা লাশের গায়ে যে একেবারে ইংরেজ বাবুদের মতো কেতাদুরস্ত নিপাট পোশাক, এটা কি কেউ বিশ্বাস করবে বলে তোমার মনে হয়? দেলগাদিনার জন্য আমি ভয়ে কাঁপলাম। সবচেয়ে ভালো হয় আপনি ওরা আপনার লগে লইয়া যান, রোসা কাবারকাস বলে। তার আগে মরণ যেন হয়, বললাম। আমার থুথু হিমশীতল। সে ব্যাপারটা খেয়াল করল এবং তাচ্ছিল্যের স্বরে বলল, আপনি রীতিমতো কাঁপছেন। ওর জন্য বললাম, আদতে কথাটা অর্ধেক সত্য। গোয়েন্দা পুলিশ কেউ আসার আগেই ওকে চলে যেতে বলো। ঠিক আছে, ও বলল। যদিও আপনি তো রিপোর্টার, আপনার কোনো সমস্যা হইব না। তোমারও হবে না, একটু বিদ্বেষের সুরেই বললাম। তুমি তো এই সরকারের একমাত্র ক্ষমতাবান উদারপন্থী। ছিমছাম নিরিবিলি স্বভাবের আজন্ম নিরাপদ শহরটির মান সম্মান আর থাকে না প্রতি বছরের এই জঘন্য নৃশংস খুনের ঘটনায়। কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটল। সরকারি তথ্য রিপোর্টে বলা হলো, বিশাল বড় কোনো হেডলাইনে নয়, বরং খুবই ছোট আকারে, যে তরুণ ব্যাংকারকে অজ্ঞাত কারণে
প্রাদমার মহাসড়কে ছুরির আঘাতে খুন করা হয়েছে এবং তার কোনো শত্রু ছিল না। সরকারের তথ্যবার্তায় আরও বলা হয়েছে যে সম্ভাব্য খুনিরা দেশের অভ্যন্তরের অন্য এলাকার শরণার্থী, যারা লাগাতার খুনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে, যেটা শহরের বাসিন্দাদের নাগরিক চেতনায় প্রচণ্ড ধাক্কা দিয়েছে। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই প্রায় 50-এর অধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই খবরে হকচকিত হয়ে আমি আইন বিষয়ক রিপোর্টারের শরণাপন্ন হলাম। 20-এর দশকের মার্কা মারা এক সাংবাদিক, চোখে সবুজ শেড লাগিয়েছে আর হাতে ইলাস্টিকের ব্যান্ড পরে আগে থেকে ঘটনা আন্দাজ করে কিরকম একটা বাহাদুরি ফলাচ্ছে। কিন্তু আদতে খুনের মূল ঘটনার অল্পই সে জানে, এবং আমি অগ্রপশ্চাৎ ভেবে যতটা পারি তাকে বললাম। এরপর দুজন চার হাতে প্রথম পৃষ্ঠার 8 কলাম খবরের জন্য 5 পৃষ্ঠা লিখে কপি করলাম। নির্ভরযোগ্য সূত্রের অক্ষয় অমর ভূতের বরাত দিলাম, যার উপর আমাদের অগাধ আস্থা। কিন্তু ওই জঘন্য অমানুষটা তার সেন্সরের কাছে যোগে সরকারি ভাষ্যটা জুড়ে দিতে একটুও কার্পণ্য করল না। যে খবরে বলা হচ্ছে আইন বিরোধী কাজে লিপ্ত এরকম কিছু উদারপন্থী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। শতাব্দীর সবচেয়ে নাক সিটকোনো প্রচুর লোকের সমাগম হওয়া অন্ত্যেষ্টিক্রিয়ায় শোক প্রকাশ করে গোমরা মুখে হাজির হয়ে বিবেকের জ্বালাটাকে দূর করলাম। সে রাতে বাড়ি ফিরে রোসা কাবারকাসকে ফোন করলাম, দেলগাদিনা ঠিকঠাক আছে কিনা সেটা জানার জন্য। কিন্তু 4 দিন ধরে সে কোনো ফোন ধরল না। 5ম দিনে দাঁত খিঁচতে খিঁচতে গিয়ে আমি হাজির হলাম। দরজাগুলো সব সিল করা। কাজটা পুলিশের নয়, বরং স্বাস্থ্য অধিদপ্তরের। এলাকার কেউ কিছুই জানে না। দেলগাদিনার কোনো হদিশ না পেয়ে আমি হন্তদন্ত হয়ে খোঁজ লাগালাম, যা মাঝে মধ্যে হাস্যকর পর্যায়ে গিয়ে পৌঁছালো, এবং খুঁজতে খুঁজতে আমার জান যায় যায় অবস্থা। ধুলাবালুতে ভরা এক পার্কে, যেখানে বাচ্চারা খেলতে খেলতে সিমন বলিবারোর মূর্তিটার উপর দিয়ে একবার ওঠে তো আরেকবার নামে, সেখানকার বেঞ্চিতে বসে দিনের পর দিন কাটিয়ে দিলাম সাইকেলে চড়া অল্প বয়স্ক মেয়েদের খেয়াল করতে করতে। এত তাড়াতাড়ি তারা ছুটে যায় যেন হরিণ। সুন্দর, আয়ত্তগত, কানামাছি খেলায় এখনই ধরা পড়বে এমন। ওখানটায় ওভাবে বসে থেকে কোনো আশা আর না দেখে বোলেরো শুনে মনকে সান্ত্বনা দিলাম। কিন্তু সেটাও ছিল প্রাণঘাতী। প্রতিটা শব্দেই দেলগাদিনা। আমি বরাবরই নিভৃতিতে বসে লিখেছি, কারণ লেখার সময় গান বাজলে লেখার চেয়ে গানের দিকেই আমার মনোযোগ চলে যায়। এবার হলো তার উল্টো। বোলেরোর সুর ছাড়া আমি আর লিখতে পারছিলাম না। আমার জীবনের পরতে পরতে দেলগাদিনা। ওই 2 সপ্তাহে কলামের যে লেখাগুলো লিখলাম, সেগুলো ছিল প্রেমপত্রের সাংকেতিক নমুনা। পাঠকদের চিঠির উত্তর দিতে দিতে অতিষ্ঠ হয়ে পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আমাকে প্রেমের মাত্রাটা একটু কমিয়ে দেওয়ার কথা বলল। আমরা তখন অসংখ্য প্রেমাসক্ত পাঠকদের সান্ত্বনার একটা পরিত্রাণের পথ খুঁজছিলাম। অশান্ত মন নিয়ে আমার দিনগুলো আর আগের মতো রইল না। ভোর 5টায় ঘুম থেকে জেগে উঠেছি ঠিকই, কিন্তু অন্ধকার ঘরে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছি দেলগাদিনার কথা ভাবতে ভাবতে, যে সে কি করছে তার অবাস্তব জীবনে। ভাই বোনদের ঘুম থেকে উঠাচ্ছে, স্কুলের জন্য তৈরি করছে, কোনো খাবার থেকে থাকলে নাস্তা দিচ্ছে, এবং তারপর সাইকেলে চড়ে শহরের অন্য মাথায় গিয়ে বোতাম সেলাইয়ের কাজে নিজেকে নিয়োজিত করছে। আমি নিজেকে অবাক বিস্ময়ে শুধালাম, বোতাম লাগানোর সময় একটা মেয়ে কি নিয়ে চিন্তা করে? ও কি আমার কথা ভাবে? সে ওকে রোসা কাবারকাসকে খুঁজছে আমার খবর নেওয়ার জন্য। 1 সপ্তাহ ধরে দিনরাত আমি আমার মিস্ত্রি মার্কা কাপড় চোপড় পরেই থাকলাম। গোসল নেই, দাড়ি কামালাম না, এমনকি দাঁতও মাজলাম না। কেননা অনেক দেরিতে হলেও প্রেমের কাছে দীক্ষা নিলাম যে গায়ে গতরে সুন্দর থাকাটা আসলে বিশেষ কারো জন্য, সুন্দর কাপড় চোপড় পরা এবং সুগন্ধি মাখাটা আসলে অন্য কারো জন্য। আর আমার তো এরকম কেউ কোনোদিন ছিল না। দিনের 10টায় হেমক দোলনাটায় আমাকে ল্যাংটা শুয়ে থাকতে দেখে দামিয়ানা ভাবল যে আমার শরীর খারাপ। আমি তার দিকে কামনার মেঘে ঢাকা চোখে চাইলাম এবং তাকে পড়ে থাকা খড়ের গাদায় যাওয়ার ইঙ্গিত করলাম। সে কিছুটা রাগ মিশিয়ে বলল, আমি যদি হ্যাঁ বলি
তাহলে আপনি কি করবেন সেটা কি ভেবে দেখেছেন? এভাবে বুঝলাম যে কষ্টে কষ্টে আমি কতটা নিচে নেমে গেছি। অল্পবয়স্ক বালক তরুণদের মতো এই ব্যথাটা কোত্থেকে এলো আমার ভেতর বুঝলাম না। ঘর ছেড়ে মোটেই বাইরে বের হলাম না। পাছে না আবার ফোন আসে। ফোনটার তার লাগিয়ে লিখতে থাকলাম। ফোনটা বেজে উঠতেই দৌড়ে গিয়ে ধরছি, রোসা কাবার কাছের ফোন ভেবে। ঘরের ভেতর যা কিছুই করছি না কেন, সেই কাজটা একটু থামিয়ে তাকে ফোন করছি। এভাবে ফোন করেই যেতে থাকলাম, যতক্ষণ না এই বোধোদয় হলো যে ফোনটা হৃদয়হীন। ভীষণ বর্ষার এক বিকেলে ঘরে ফিরে দেখি, ঘরের দুয়ারের সিঁড়ির মুখে বিড়ালটা গুটিসুটি মেরে শুয়ে আছে। নোংরা অবস্থা বিড়ালটার, বিধ্বস্ত এবং এতটা দুর্বল যে আমার দেখে মায়াই হলো। ম্যানুয়াল অনুসারে বিড়ালটা অসুস্থ। সে অনুযায়ী ম্যানুয়ালের নির্দেশিকা ধরে ধরে ওকে সারিয়ে তোলার চেষ্টা করলাম। তারপরে হঠাৎ কথা নেই বার্তা নেই আমি সিয়েস্তা নিচ্ছিলাম। এরকম সময় কেন জানি আমার মাথায় এই ধারণা জন্মালো যে বিড়ালটা দেলগাদিনার বাসাটা চিনে চিনে আমাকে নিয়ে যেতে পারে। একটা থলিতে ওটাকে ভরে রোসা কাবার কাছের বেশ্যাখানায় নিয়ে গেলাম। এখনো সবকিছু সিল করা এবং কাকপক্ষীও নেই, কিন্তু বিড়ালটা থলির ভেতর এতটা মোস্টামুষ্টি করছিল যে কোনো রকমে সে বেরিয়ে পালালো। ফলবাগানের দেয়ালের উপর দিয়ে ঝাঁপ দিয়ে গাছগাছালির ভেতর কোথায় যেন হারিয়ে গেল। দরজায় মুষ্টি দিয়ে দুমদুম আঘাত করলাম। দরজা না খুলেই ভেতর থেকে এক মিলিটারির আওয়াজ হুঙ্কার ছাড়ে, কে ওখানে? এক বন্ধু, বললাম টেক্কা মেরে। আমি মালিককে খুঁজছি। এই ব্যবসাখানার কোনো মালিক নেই। সে কণ্ঠস্বরের আওয়াজ এলো। অন্তত দরজাটা খোলেন, তা না হলে আমি আমার বিড়ালটাকে বের করতে পারছি না, গলায় জোর দিয়ে বললাম। না, এখানে কোনো বিড়াল নেই, উত্তর এলো। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? কেউ না, ওই কণ্ঠস্বরের উচ্চারণ। আমার সব সময় মনে হয়েছে যে প্রেমে পাগল হওয়াটা একটা মামুলি কাব্যময় ব্যাপার। সে বিকেলে বিড়াল এবং ওকে ছাড়া সঙ্গীহীন অবস্থায় বাড়িতে একা আমি মর্মে মর্মে উপলব্ধি করলাম যে এটা তো সম্ভবই। উপরন্তু আমার মতো একাকী এক বুড়ো প্রেমে দিশেহারা হয়। এটাও উপলব্ধি করলাম যে বিপরীতে সত্য বেরিয়ে আসে। জগতের কোনো কিছুর বিনিময়েই আমার ভালোবাসার কষ্টের আনন্দগুলো কাউকে দেব না আমি। 15 বছরেরও অধিক সময় ধরে লেওপার্ডদের গানগুলো অনুবাদ করার চেষ্টা করছিলাম, এবং কেবল সেই বিকেলেই কি এক গভীরতায় কবিতাগুলো ধরা দিল আমার কাছে। হায়, এ কি হাল আমার! এই যদি প্রেম হয় তবে দেখো কি কষ্ট আমার। আপাদমস্তক মোড়ে দাড়িটাড়ি না কামিয়ে পত্রিকা অফিসে যাওয়াতে আমার মানসিক অবস্থা নিয়ে সন্দেহ প্রকাশ করল কেউ কেউ। নতুন করে ঢেলে সাজানো অফিস, সূর্যালোকিত গ্লাস দেওয়া ছোট ছোট বসার কামরা, দেখে মনে হয় কোনো মাতৃসদন। কৃত্রিম পরিবেশ, শুনশান ও আরামদায়ক। অবস্থা এমন যে জোরে কথা বলতে কেমন যেন লাগে, তাই সবাই ফিসফিসিয়ে কথা বলে আর পা টিপে টিপে চলে। লবিতে মৃত বড়লাটদের মতো আজীবন সম্পাদক 3 জন আর গণ্যমান্য যেসব ব্যক্তি বিভিন্ন সময়ে অফিস প্রদর্শনে এসেছেন তাদের ছবি ঝুলছে। মস্ত বড় প্রধান কক্ষটার দেয়ালে বিশাল জায়গা জুড়ে ঝুলছে আমার জন্মদিনের দিন বিকেলে তোলা বর্তমান সম্পাদকীয় বিভাগের স্টাফদের ছবিটা। মনে মনে আমার বয়স যখন 30, তখন তোলা ছবিটার সঙ্গে বর্তমান এ ছবিটার তুলনা না করে পারলাম না, এবং আবারও ভয়ে আশ্বস্ত হলাম যে একজন মানুষকে ছবিতে যতটা না বয়স্ক লাগে, তীব্রতা সহ বাস্তবে কিন্তু ততটা লাগে না। যে মহিলা সেক্রেটারি আমার জন্মদিনের দিন বিকেলে আমার গালে চুমু দিয়েছিল, জিজ্ঞেস করলো আমি অসুস্থ কিনা। আমি বেশ খুশি মনে তাকে সত্য জবাবটা দিলাম। সে যে বিশ্বাস করবে না সেটা জেনেই। প্রেমের অসুখে ভুগছি, সে বলল। ইস, আমার প্রেমে তো পড়লেন না। আমি সৌজন্যপূর্ণ ভঙ্গিতে পাল্টা বললাম, বলা যায় না।
আইন বিষয়ক রিপোর্টারটি তার ছোট কক্ষ থেকে উঁচু গলায় একথা বলতে বলতে বের হলেন যে শহরের মর্গে দুটি অজ্ঞাত পরিচয় মেয়ের লাশ পড়ে আছে। ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, কি বয়সী, তরুণী? সে বলল, সরকারি লুটেরাদের তাড়া খেয়ে বেড়ানো দেশের অভ্যন্তরভাগের কোনো অঞ্চলের শরণার্থী হবে হয়তো। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। গুটি গুটি করে নীরবে অবস্থাটা তো আমাদের ঘিরে ফেলছে, রক্তের ছোপের মতো। আমি বললাম। আইন বিষয়ক রিপোর্টারটা কিছুটা দূর থেকে গলা চেঁচিয়ে বলল, রক্ত না মায়েস্ট্রো, গু। দিন কয়েক পর আমার অবস্থা আরো বেহাল হলো। ওয়ার্ল্ড বুক স্টোরের সামনে দিয়ে যখন ঝট করে অতি দ্রুত বেগে একটা মেয়ে হেঁটে গেল, বিড়ালের ঝুড়িটার মতো একটা ঝুড়ি হাতে, মেয়েটির পিছু নিলাম ভর দুপুরে কনুই দিয়ে ভিড় ঠেলে ঠেলে। মেয়েটি বেজায় সুন্দরী, এমন নমনীয় ভঙ্গিতে পথ দেখে দেখে লম্বা লম্বা পা ফেলে হাঁটছিল যে আমার রীতিমতো কষ্ট হচ্ছিল ওর সঙ্গে তাল মেলাতে। শেষ পর্যন্ত মেয়েটিকে পিছনে ফেলে এগিয়ে গেলাম এবং তার মুখের দিকে তাকালাম। সে এক হাত দিয়ে এক পাশে আমাকে সরিয়ে দিল, না থেমেই এবং কোনো রকম সরিটরি না বলে। আমি যার কথা ভেবেছিলাম মেয়েটি আসলে সে নয়, কিন্তু মেয়ের ঔদ্ধত্য আমাকে এমনভাবে কাবু করল যে মনে হলো সেই জনই। এ ঘটনায় আমার বোধগম্য হলো যে কাপড় চোপড় পরা জাগ্রত অবস্থায় দেলগাদিনাকে দেখে আমি চিনতে পারবো না, আর সেও আমাকে চিনতে পারবে না যদি না কোনোদিন সে আমাকে দেখে থাকে। উন্মাদগ্রস্ত অবস্থায় 3 দিনে আমি মোট 12 জোড়া নীল ও গোলাপি রঙা বাচ্চাদের বুট বুনলাম, মনে মনে নিজেকে এই সাহসের যোগান দিতে দিতে যে গান শুনব না, গাইব না, গান নিয়ে ভাববও না, যে গান আমাকে ওর কথা মনে করিয়ে দেয়। সত্যি বলতে কি, আমার হৃদয়টাকে আয়ত্তে আনতে পারিনি এবং আমি ক্রমে বার্ধক্য সম্পর্কে সচেতন হয়ে উঠছিলাম, ভালোবাসার কাছে কাবু হয়ে। ব্যাপারটার আরো একটা নাটকীয় প্রমাণ মিলল যখন একটা পাবলিক বাস চলন্ত অবস্থায় সাইকেল চালানো একটা মেয়েকে চাপা দিয়ে গেল বাণিজ্যিক এলাকার কেন্দ্রে। মেয়েটিকে এইমাত্র একটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে, আর মর্মান্তিক দুর্ঘটনার মাত্রা বোঝা যায় সাইকেলটাকে দেখলে। উজ্জ্বল লাল ছোপ ছোপ ছড়িয়ে থাকা রক্তের মধ্যে সাইকেলটা দুমড়ে মুচড়ে এতটুকু হয়ে গেছে। কিন্তু সাইকেলের দুরবস্থায় আমি যতটা না বিচলিত, তার চেয়ে বেশি দুশ্চিন্তা হতে লাগলো সাইকেলের ব্র্যান্ড, মডেল আর রং দেখে। আরে, এটাই তো বোধহয় দিলগাদিনাকে কিনে দিয়েছিলাম। ঘটনার সাক্ষীর বরাত অনুযায়ী আহত সাইকেল চালক মেয়েটি বেশ কম বয়সী, লম্বা ও পাতলা গড়ন, ছোট করে ছাঁটা চুল। হতভম্ব হয়ে চোখে প্রথম যে ট্যাক্সিটা পড়ল সেটাকে থামিয়ে ওটাতে করে কারিদাদ হাসপাতালে গেলাম। এলামাটির রঙের দেয়ালের পুরনো ভবনটাকে দেখলে মনে হয় চোরাবালুতে আটকে পড়া একটা কয়েদখানা। সুগন্ধি ফল গাছে ভরপুর এক উঠোনে ঢুকতে আর বের হতে আধ ঘন্টা প্রায় 1 ঘন্টা লেগে গেল। যে উঠোনে বিপর্যস্ত এক মহিলা আমার পথ রোধ করল, আমার চোখের দিকে চাইল এবং হঠাৎ জোরে চেঁচিয়ে উঠল, আমি সে নই যাকে তুমি খুঁজছো। ঠিক তখন আমার মনে পড়ল যে এই হাসপাতালে তো পৌর মানসিক চিকিৎসালয়ের যেসব রোগী মারধর করে না তাদের অবাধে থাকতে দেওয়া হয়। হাসপাতালের পরিচালনা কর্তৃপক্ষের কাছে নিজের সাংবাদিক পরিচয়টা দেওয়ার পরই একজন নার্স আমাকে জরুরি ওয়ার্ডে নিয়ে গেল। রোগী ভর্তির খাতায় নামধাম লেখা আছে, রোসালভা রিওস, 16, বলার মতো কিছু করে না। ডায়াগনোসিস, মস্তিষ্কে প্রচণ্ড আঘাত। প্রোগনোসিস, অবজারভেশন। ওয়ার্ডের প্রধানকে জিজ্ঞেস করলাম মেয়েটিকে একটু দেখা যাবে কিনা। মনে মনে ভাবলাম যে তিনি না করবেন, কিন্তু আমাকে নিয়ে যাওয়া হলো মেয়েটির কাছে। তারা এই ভেবে বেশ প্রীত হলেন যে আমি হয়তো হাসপাতালের এই দুরবস্থা নিয়ে কিছু একটা লিখব। হাবিজাবি জিনিসে ভর্তি একটা ওয়ার্ড পার হলাম আমরা, যে ওয়ার্ড থেকে কার্বলিক অ্যাসিডের কড়া গন্ধ বের হচ্ছিল, আর রোগীরা সব বিছানার কাছে জড়ো হয়ে আছে একেবারে শেষ মাথায়। একটা সিঙ্গেল রুমে মেটাল খাটে শুয়েছিল মেয়েটি যাকে আমরা খুঁজছি, পুরো মাথায় ব্যান্ডেজ,
মুখ দেখে চেনার কোনো উপায় নেই। গাল অস্বাভাবিক ফোলা এবং কালচে নীল। কিন্তু আমার দরকার ছিল শুধু এক নজর মেয়েটির পা দেখা, এটা জানার জন্য যে সে দেলগাদিনা নয়। এবং ঠিক তখনই আমার মনে এই ভাবনা এলো, যদি দেলগাদিনাই হয় তবে আমি কি করব? রাতের সূক্ষ্ম ফাঁদে ভিড়মি খেতে খেতে পরের দিন বুকে সাহস সঞ্চার করে সেই শার্টের ফ্যাক্টরিতে গেলাম, যেটার কথা রোসা কাবারকাস আমাকে একবার বলেছিল যে মেয়েটি ওখানে কাজ করে। আর মালিককে বললাম তার ফ্যাক্টরিটা জাতিসংঘের মহাদেশব্যাপী প্রজেক্টের মডেল হিসেবে দেখতে চাই। লোকটা ছিল হস্তিকায় গম্ভীর প্রকৃতির এক লেবাননি, যে তার সাম্রাজ্যের দরজা খুলে দিল আমাদের জন্য, পৃথিবীর কাছে দৃষ্টান্ত রাখার কাল্পনিক আশা নিয়ে। সাদা জামা পরা আর কপালে অ্যাশ ওয়েডনেসডের ক্রস আঁকা ৩০০ মেয়ে শ্রমিক বিশাল আলো দেওয়া জাহাজ আকৃতির অংশে বোতাম সেলাই করছিল। আমাদের আসতে দেখে তারা সোজা উঠে দাঁড়ায়, স্কুল বালিকাদের মতো, এবং কোনা চোখে দেখতে থাকে। আর ওদের ম্যানেজার আবহমান কাল থেকে চলে আসা বোতাম লাগানোর এই শিল্পকলায় তার অবদানের কথা সবিস্তারে ব্যাখ্যা করছিল। আমি প্রত্যেকের চেহারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম, ভয়ে ভয়ে যে এই বুঝি কাপড় চোপড় পরা জাগ্রত দেলগাদিনাকে আবিষ্কার করব। বরং উল্টো ওদেরই মধ্যে থেকে একজন আমাকে আবিষ্কার করল, নিষ্করুণ মুগ্ধতার এক ভয়ার্ত দৃষ্টি নিয়ে। সিনিয়র, আপনিই তো সেই জন যিনি পত্রিকায় প্রেমপত্র লেখেন, না? আমি জীবনে কল্পনাও করিনি যে একটা ঘুমন্ত মেয়ে আমাকে এমনভাবে বিধ্বস্ত করবে, কোনো রকম বিদায় না জানিয়েই। এমনকি যন্ত্রণাক্লিষ্ট এই কুমারীদের মধ্যে মিলে যাবে সেই জনা যাকে আমি খুঁজছিলাম। সেই চিন্তা ব্যতি রেখেই ওই ফ্যাক্টরি থেকে আমি পালালাম। বাইরে যখন বেরিয়ে এলাম, জীবনে যে জিনিসটা বাকি রইল শুধু, সেটা হলো কাঁদা। 1 মাস পর রোসা কাবারকাস ফোন করে এক অবিশ্বাস্য ব্যাখ্যা জুড়ল। ওই ব্যাংকারের হত্যার পর কার্তাহেনা দে ইন্ডিয়াসে সে আরামায়েশে দিন কাটাচ্ছে। রোসার এই কথা বিশ্বাস করার কোনো মানেই হয় না, কিন্তু তবু আমি তাকে তার এই ভাগ্যলক্ষ্মীর ফেরে অভিনন্দন জানালাম এবং তার মিথ্যাটা সবিস্তারে বলার সুযোগ দিলাম। এবং অবশেষে তাকে জিজ্ঞেস করলাম যে প্রশ্নটা আমার ভেতর টকবক করে ফুটছিল, মেয়েটির কি খবর? রোসা কাবারকাস অনেকক্ষণ চুপ করে রইল। আছে, অবশেষে বলল, কিন্তু তার কণ্ঠস্বরে কেমন একটা পাশ কাটানো ভাব। আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। কতদিন? ঠিক জানি না, আপনারা জানামু। আমার মনে হলো সে আমার কাছ থেকে ভাগতে চাইছে, তাই তাকে থামালাম ঠান্ডাভাবে। দাঁড়াও, একটু আসার কথা শুনিয়ে যাও। আসার কিছু নাই, সে বলল, এবং এই কথা বলে শেষ করল, সাবধান, আপনার নিজের ক্ষতি হইতে পারে, আর সবচেয়ে বড় কথা, মেয়েটিরও ক্ষতি হইতে পারে। তার এ জাতীয় নেকি কথাবার্তা শোনার কোনো আগ্রহ ছিল না আমার। সত্যটা বের করার একটা সুযোগ নেওয়ার জন্য অনুনয় করলাম একটু। বললাম, দিনের শেষে আমরা তো একে অপরের সহচর। সে আর কথা অন্যদিকে বাড়ালো না। শান্ত হন, সে বলল, মায়াটা ঠিকঠাক আছে এবং আমার ডাকের অপেক্ষায় আছে, কিন্তু ঠিক এই মুহূর্তে কিছু করার নেই, আর আমি আর কিছু কমু না। আদিওস। টেলিফোনটা হাতে নিয়ে বসে রইলাম আমি। বুঝলাম না এরপর কি করা উচিত। আর রোসা কাবারকাসকেও যতটুকু চিনি, তাতে সে যদি নিজে থেকে কিছু না দেয়, তাহলে ওর কাছ থেকে কিছু পাবো না। পরে সেদিন বিকেলে আমি চোরের মতো তার ডেরায় গেলাম, যুক্তির চেয়েও কপালের উপর আস্থা রেখে, এবং দেখলাম দরজা জানালা সব বন্ধ, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সিল করা। আমি ভাবলাম রোসা কাবারকাস তাহলে আমাকে অন্য জায়গা থেকে ফোন করেছে, হয়তো অন্য কোনো শহর থেকে, এবং এটুকু ভেবেই আমি মনে মনে খুব শঙ্কিত হয়ে পড়লাম। কিন্তু সেদিনই সন্ধ্যা 6টায় আমি মোটেই ভাবছিলাম না এসব। টেলিফোনে সে আমার মনে মনে ভাবা কথাটা উচ্চারণ করল, ঠিক আছে, আজকে আসেন। সেদিন রাত 10টায়, কাঁপতে কাঁপতে আর ঠোঁট কামড়াতে কামড়াতে না আবার কেঁদে ফেলি এই আশঙ্কায়,
কয়েক বাক্স সুইস চকোলেট, বাদামের ক্যান্ডি ও ক্যারামেল এবং বিছানা পাতার জন্য এক ঝুড়ি আগুন লাল গোলাপ নিয়ে হাজির হলাম। দরজাটা আধা খোলা ছিল, রুমের বাতি জ্বালানো, আর রেডিওতে মাঝারি আওয়াজে লঘু স্বরে বাজছিল ভায়োলিন ও পিয়ানোতে ব্রাহমের প্রথম সোনাটা। বিছানায় দেলগাদিনাকে এতটা আনন্দিত আর আলাদা লাগছিল যে আমার বেশ কষ্ট হলো ওকে চিনতে। ও একটু বেড়ে উঠেছে, ঠিক দেখতে শুনতে নয়, বরং এক প্রগাঢ় আবেগতাড়িত পূর্ণতায়, যার কারণে দেখলে মনে হয় ওর বয়স আরো 2 কি 3 বছর বেড়ে গেছে এবং শরীর আরো খুলে গেছে। ওর উঁচু চোয়াল, দুর্গম সাগরের রোদে পোড়া তামাটে ত্বক, নরম কোমল ঠোঁট এবং ওর ছোট কোঁকড়া চুল ওর মুখকে প্রাক্সিতেলেসের অ্যাপোলোর উভলিঙ্গ লক্ষণযুক্ত জেল্লায় রঞ্জিত করেছে। দুমুখো কথা বলার সুযোগ নেই। তার স্তনগুলো বেড়ে এমন হয়েছে যে আমার হাতে আটে না। তার নিতম্ব সম্পূর্ণ হয়ে উঠেছে, আর তার হাড়গুলো আগের চেয়ে আরো দৃঢ় এবং ছন্দময়। প্রকৃতির এই খেয়ালে আমি মুগ্ধ হলাম, কিন্তু মেকআপের চতুরতা স্তম্ভিত হলাম। নকল আইলেশ, হাত ও পায়ের নখে মুক্তা পলিশ, আর সস্তা একটা সুগন্ধি, যেটার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই। তারপরও যেটা দেখে আমার চোখ স্থির হয়ে গেল সেটা হলো যেসব দামি মণিপাথর সে পরেছিল, পান্না বসানো সোনার কানের দুল, প্রকৃতি দত্ত মুক্তার একটা গলার হার, চিকচিক করা হীরা বসানো একটা সোনার বালা এবং হাতের প্রতিটি আঙুলে আসল পাথরের আংটি। চেয়ারের উপর পড়ে আছে ওর চুমকি বসানো এমব্রয়ডারির সন্ধ্যাকালীন পোশাক ও সাটিনের হালকা চটি। আমার খুব ভেতর থেকে মাথা চক্কর দিয়ে উঠল। বেশ্যা! আমি চিৎকার দিলাম। আমার কানে শয়তান এই কুটিল চিন্তা ঢুকিয়ে দিয়েছিল। অশুভ ভাবনাটা এরকম: দুর্ঘটনার দিন রাতে রোসা কাবারকাসের সময় বা হুঁশ কোনোটাই ছিল না মেয়েটিকে সতর্ক করে দেওয়ার, এবং পুলিশ মেয়েটিকে পেল তার রুমে, একাকী, অল্পবয়স্ক, কোনো রকম ওছেলা ছাড়া। রোসা কাবারকাসের নাজুক এই পরিস্থিতি দেখতে কারোরই ভালো লাগার কথা নয়। কুমারী মেয়েটিকে বিক্রি করে দিল সে তার এক ক্ষমতাবান লাট সাহেবের কাছে, অপরাধের যাবতীয় সাজা থেকে মওকুফের বিনিময়ে। অবশ্যই প্রথমে যেটা করণীয় ছিল সেটা হলো কিছুদিনের জন্য গা ঢাকা দেওয়া, যতদিন না কেলেঙ্কারিটা নিয়ে মাতামাতি শেষ হচ্ছে। কি চমৎকার! 3 জনের মধুচন্দ্রিমা, 2 জন বিছানায় একসঙ্গে, আর রোসা কাবারকাস বিলাসবহুল এক চাতালে বসে হাসি মুখে শাস্তি থেকে রেহাই পাওয়ার ব্যাপারটা উপভোগ করছিল। বেহুশের মতো রাগে ফুঁসতে ফুঁসতে রুমের সব জিনিস দেয়ালে আশ্রে ভেঙে ফেলতে লাগলাম। ল্যাম্প, রেডিও, ফ্যান, আয়না, বড় জগ, গ্লাস। কোন রকম তাড়াহুড়া না করেই করছিলাম ব্যাপারটা, কিন্তু একেবারে না থেমেই, দুমদাম শব্দ করতে করতে, একটা নিয়মানুগ ক্ষিপ্রতায়, যা আমার জীবন বাঁচালো। প্রচণ্ড শব্দের প্রথম ধাক্কায় মেয়েটি একটু নড়ে চড়ে উঠল, কিন্তু আমার দিকে তাকালো না, বরং সে পেছন ফিরে থাকলো, এবং সেভাবেই থাকলো। থেমে থেমে ধমকে উঠছিল যতক্ষণ না ভাঙাভাঙি চলল। উঠোনের মুরগি আর শেষ রাতের কুকুরগুলো এই গোলমালের আওয়াজে আরো কিছু যোগ করল। ক্রোধের উদ্দেশ্যহীন স্বচ্ছতা নিয়ে শেষমেশ বেশ্যালয়ে আগুন লাগানোর জন্য আমি তৈরি হয়েছি। ঠিক তখন রোসা কাবারকাসের অবিচল মূর্তি, নাইট গাউন পরা, দরজায় এসে দাঁড়ালো। সে কিছু বলল না, চোখ বুলিয়ে ক্ষয়ক্ষতির একটা হিসাব করল এবং নিশ্চিতভাবে বলল যে মেয়েটি কুঁকড়ে একেবারে শামুকের মতো গুটিয়ে গেছে, 2 বাহুর মধ্যে মাথা গুজে, আতঙ্কিত কিন্তু অক্ষত। হায় ঈশ্বর! রোসা কাবারকাস চেঁচিয়ে ওঠে। এরকম একটা প্রেমের জন্য আমি কি না করতাম! করুণার চোখে আমাকে আপাদমস্তক দেখল সে এবং নির্দেশ দিল, চলেন যাই। আমি তাকে অনুসরণ করে ঘরে ঢুকলাম। সে আওয়াজ না করে আমাকে 1 গ্লাস পানি ঢেলে দিল। ইশারায় আমাকে তার উল্টো পাশে বসতে বলল এবং আমার কবুল করা কাহিনীটা শোনার প্রস্তুতি নেয়। ঠিক আছে, সে বলে।
এবার একটু বড়গো মতো চিন্তা কইরা কন তো আপনার কি হইছে। আমার সত্যটাকে খুলে ধরে তাকে সবিস্তারে সব বললাম। রোসা কাবারকাস নীরবে আমার কথা শুনল, একটুও অবাক না হয়ে, এবং সব শুনে টুনে সে খুব মজা পেল মনে হয়। কি চমৎকার, সে বলল। আমি সবসময় বলে আসছি যে সত্যের চেয়েও হিংসা জানে বেশি। এরপর কোনো কিছু চাপা না রেখেই সে আমাকে বাস্তব ঘটনাটা বলল। আসলে, সে বলে, খুনের ঘটনার রাতে বিভ্রান্তির মধ্যে সে ভুলেই গেছিল ওই রুমে ঘুমিয়ে থাকা মেয়েটির কথা। তার এক খদ্দের, যে আবার কিনা খুন হওয়া লোকটার উকিল ছিল, 2 হাতে প্রচুর টাকা খরচ করল এবং ঘুষসহ এটা ওটা করে দিয়ে রোসা কাবারকাসকে আমন্ত্রণ জানালো কার্তাহেনা দে ইন্দিয়াসের একটা চুপচাপ হোটেলে গিয়ে থাকার জন্য, যতদিন না স্ক্যান্ডালটা থেমে যায়। বিশ্বাস করেন, বলল রোসা কাবারকাস, এই সময়টায় আমি আপনার এবং মাইয়াটার কথা ভাবছি বহুত। গত পরশু পিরাইশা প্রথমেই আপনারে ফোন করছি, কিন্তু কেউ ফোনটা ধরেনি। আর এদিকে হয়েছে কি, মাইয়াটা খবর দেওয়ার লগে লগে আইয়া পড়ছে। ওর অবস্থা এতটাই খারাপ ছিল যে আপনার লাগে ওরে গোসল করাইছি, কাপড় পরাইছি, হেয়ার ড্রেসারের কাছে পাঠাইছি এবং ওগরে কইয়া দিছি যাতে ওরে রানীর মতো সাজাইয়া দেয়। আপনি তো দেখছিনি ওরে কেমন লাগতেছে, কোনো খুঁত নাই। আর ওর দামি পোশাক, খদ্দের লাগে নাচবার সময় পরবার লাইগা আমার এখানকার গরিব মাইয়াগুলারে যে কাপড় ভাড়া দেই সেইগুলোরই একটা। আর গয়নাগাটি, ওগুলা আমার। সে বলে, আপনি হাত দিয়ে ধরলেই দেখবেন যে পাথরগুলা হইল কাঁচ, আর যেগুলোরে মনে হয় দামি মণি পাথর সেইসব হইল টিন। তো ঈশ্বরের দোহাই, ওলট পালট কাজ করেন না। সে বলা শেষ করে, যান ওকে ঘুম থেকে জাগাইয়া তোলেন, মাপ চান এবং ওরে এখন থেকে সারা জীবনের জন্য নিজের কইরা লন। আপনাকে দুজনের চাইতে বেশি খুশি হইবার হক নাই কারো। অতিমানবিক একটা চেষ্টায় তাকে বিশ্বাস করতে হলো, যদিও প্রেম কোনো কারণের ধার ধারে না। বেশ্যা, আমি বললাম। আমার পেটের ভেতর দাউ দাউ করে জ্বলা আগুনের দহন, তোমরা আর কিছু না, বেশ্যা। আমি চেঁচালাম, যত সব বেশ্যা খানকি, তোমার সম্পর্কে আর কিছু জানার কোনো আগ্রহই নেই আমার। এই পৃথিবীর আর কোনো মাগী সম্পর্কেও কিছু জানতে চাই না। আর ওর কথা তো বাদই দিলাম। দরজায় দাঁড়িয়ে হাত নাড়লাম, বিদায় চিরদিনের। রোসা কাবারকাস মোটেই সন্দিগ্ধ হল না। ঈশ্বর আপনার সঙ্গে থাকুন, সে বলল আক্ষেপে মুখ বিকৃত করে, এবং কথা বলে সে তার বাস্তবে ফিরে গেল। যাই হোক, আমার এই রুমটা লন্ডভন্ড করার জন্য হিসাব করে বিলটা আপনারে পাঠিয়ে দিব। থর্নটন ওয়াইল্ডারের উপন্যাস ইডোস অব মার্স পড়তে পড়তে চোখ আটকে গেল একটা ভীতিকর বাক্যে, যেটা লেখকের মতে জুলিয়াস সিজারের উক্তি। অন্যরা তোমার সম্পর্কে যা ভাবে সেটা না হয়ে শেষ পর্যন্ত বাঁচার কোনো উপায় নেই। এটা জুলিয়াস সিজারের লেখায় সত্যি সত্যি আছে কিনা, নাকি সুটুনিয়াস থেকে শুরু করে কার্কোপিনাস পর্যন্ত তার জীবনীকারদের মধ্যকার কারো লেখা, সেটা হলপ করে বলতে পারলাম না, কিন্তু জানতে পারলে বেশ ভালো হতো। উক্তিটির ভবিতব্য পরবর্তী কয়েক মাসে আমার জীবনের গতিধারায় যা অনায়াসে প্রয়োগ করা যায়, আমার ভেতর এই দৃঢ় সংকল্প এনে দিল, যেটা এই স্মৃতিকথাগুলো লেখার জন্যই শুধু যে তা নয়, উপরন্তু কোনো রকম সংকোচ ছাড়াই যেন ওগুলো শুরু করা যায় দেলগাদিনার ভালোবাসা নিয়ে, তার জন্য দরকার ছিল। অশান্তিতে দিন পার হতে লাগলো। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিলাম, আর আমার ওজন এতটাই কমে গেল যে আমার কোমরের কাছে প্যান্ট ঝুলে থাকে। হাড়গোড়ে উদ্ভট কিসিমের ব্যথা হতে লাগলো। কথা নেই বার্তা নেই, মেজাজ বিগড়ে যেতে লাগলো। রাতের পর রাত এমন একটা ঘোরের মধ্যে কাটাতে লাগলাম যে বই পড়া বা গান শোনা কোনোটাই হলো না। আর দিনের বেলা এক তন্দ্রাচ্ছন্নতায় ঝিমিয়ে ঝিমিয়ে কাটল, কিন্তু ঘুম আর আসে না। এ অবস্থা থেকে মুক্তি মিলল অপ্রত্যাশিতভাবে। লোমা প্রেস্কা গোন্ডোলার ভিড়ভাট্টায় আমার পাশে বসা এক মহিলা, যাকে আমি বাসে উঠতে দেখিনি, সে আমার কানে ফিসফিসিয়ে বলল, এখনো মেয়েদের সঙ্গে শুয়ে বেড়াও?
মহিলাটি ছিল কাসিলদা আরমেন্তা, পুরানো দিনের এক বেশ্যা, যাকে যখনই ডেকেছি তখনই আমার সঙ্গে ভাড়ায় গিয়েছে। তার কি উদ্ধত যৌবন তখন! এ লাইনে কাজ যখন ছেড়ে দিল, অসুস্থ অবস্থায় আরেকটাও কানা করেছিল না। বিয়ে করল এক চীনা সবজি ব্যবসায়ীকে, যে তাকে শুধু তার নামই দিল না, সঙ্গে সঙ্গে সাহায্য সহযোগিতাও করল, এবং হয়তো একটু একটু ভালোবাসাও ছিল। ৭৩ বছর বয়সেও তার ওজন একই রইল, যা সব সময় ছিল। তখনও যথেষ্ট সুন্দরী, শক্ত মনোবল। তার কাজের লাইনের স্বভাবসুলভ উদ্ধত কথাবার্তা তখনও যায়নি। সে আমাকে তার বাড়িতে নিয়ে গেল। সমুদ্রের দিকে যাওয়ার মহাসড়ক ঘেঁষে দাঁড়ানো, পাহাড়ের উপর চীনা শ্রমিকদের এক খামার বাড়ি। ছায়া ঢাকা ছাদে সৈকতে যেরকম থাকে, সেরকম আরাম করে বসার চেয়ারে বসলাম আমরা। আলস্ট্রোমেরিয়াস পাতাবাহার আর ফার্নে ঢাকা চারপাশ, আর ছাদের বেরিয়ে থাকা অংশে ঝুলছে পাখির খাঁচা। পাহাড়ের পাশে দেখা যায় মোচাকৃতির টুপি মাথায় চীনা কৃষকেরা কাঠফাটা রোদে শাকসবজির চারা লাগাচ্ছেন, আর চোখে পড়ে পাথর দিয়ে বাঁধানো ২ পরিখা সহ বোকাসদে মেনিসার ধূসর জল। পরিখাগুলো দিয়ে নদীর পানি পথ থেকে নিয়ে সাগরের মধ্য দিয়ে বহুদূর অবধি গেছে। আমাদের কথাবার্তা চলাকালে দেখলাম একটা সাদা সমুদ্র জাহাজ বহির্গমন পথে প্রবেশ করল, এবং কোনো কথা না বলে ওটাকে অনুসরণ করলাম চোখে চোখে, যতক্ষণ না নদীবন্দর থেকে আমাদের কানে এলো ওটার বিষণ্ণ ষাঁড়ের ডাকের মতো গর্জন। সে দীর্ঘশ্বাস ছাড়ল। একটা ব্যাপার কি তুমি জানো? এই অর্ধ শতাব্দীরও বেশি সময়ে এবারই প্রথম আমি তোমার সঙ্গে বিছানায় গেলাম না। সেদিনের সেই আমরা কি আর এক আছি? আমি বললাম। সে বলেই চলল, আমার কথায় কর্ণপাত না করে। যখনই তোমাকে নিয়ে এটা ওটা ওরা বলে রেডিওতে, তোমার প্রশংসা শুনি, তোমার প্রতি মানুষের ভালোবাসার টানের কথা শুনি, তোমাকে প্রেমগুরু বলে ডাকে। একটু ভেবে দেখো, আমার মতো করে তোমার বাতিকগুলো আর তোমার ভাবসাব আর কেউ জানে বলে আমার মনে হয় না। ভেবেচিন্তেই বলছি কথাটা। সে বলল, আমার মতো করে তোমাকে কেই বা অতটা আদর যত্ন করতে পারে? আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। সে বুঝল ব্যাপারটা, আমার চোখ পানিতে ভিজে উঠতে দেখল, এবং তখন তার আর বুঝতে বাকি রইল না যে আমি আর সেই মানুষটি নেই। আর তার ওই অমন করে তাকানো হজম করার সাহস যে আমার ছিল, সেটা কখনো ভাবিনি। সত্যি কথা বলতে কি, আমার বয়স হচ্ছে, আমি বললাম। আমরা তো বুড়োই, সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল। ব্যাপারটা হলো, তুমি ভেতর থেকে ওটা বুঝবে না, কিন্তু বাইরে থেকে ব্যাপারটা তো স্পষ্ট। আমার হৃদয়ের কাহন ওকে না শুনিয়ে উপায় ছিল না, তাই ওকে পুরো কাহিনীটা বললাম। ভেতরে ভেতরে জ্বলতে জ্বলতে আমার মর্মান্তিক রাতের কাহিনী পর্যন্ত, যে রাতে আমি ওই রকম সবকিছু ভেঙে চুরে ফেলেছিলাম, এবং সেই যে বেরিয়ে এসেছি, আর যাওয়া হয়নি। আমার হৃদয় নিংড়ানো কাহিনীটা সে এমনভাবে শুনল যে মনে হয় এটা তারই কাহিনী। ভাবল মন দিয়ে, এবং সব শুনে হাসল। আর যাই করো, ওই বাচ্চা মেয়েটিকে হারিও না, সে বলল। একা একা মরার চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছুই নেই। ঘোড়ার বেগে চলা ছোট্ট টয় ট্রেনটায় চেপে আমরা পুয়ের্তো কলম্বিয়ায় গেলাম। দুপুরের আহার সারলাম পোকায় খাওয়া কাঠের ডেকের অন্য পাশে, বোকাস দে সেনিসা নদী ড্রেজিং করার আগে, যেখান দিয়ে একসময় সবাই দেশে ঢুকত। তালগাছের ছাউনির নিচে গিয়ে আমরা বসলাম। সেখানটায় বিশালদেহী কালো মেট্রনরা কোকোনাট রাইসের সঙ্গে রেড স্নেপার ভাজা আর সবুজ কলার চিপসের টুকরো পরিবেশন করছে। বেলা ২টার প্রচণ্ড অবশ করা রোদে আমরা ঝিমাতে লাগলাম, এবং কথা চলল আমাদের। বাস্তবতাকে চমৎকার লাগলো আমার। দেখো, আমাদের মধুচন্দ্রিমা কোথায় গিয়ে শেষ হলো। সে ঠাট্টা করল, কিন্তু তারপরে সে একটু গম্ভীর হয়ে গেল।
আজকে পেছন ফিরে দেখলে দেখি হাজারো পুরুষের লাইন আমার বিছানা অভিমুখে, আর ভাবি যে ওদের মধ্যে একেবারে নিকৃষ্টটার সঙ্গে থাকার জন্য হলেও আমি মরিয়া হয়ে পড়তাম। ঈশ্বরের অনেক কৃপা যে আমার চীনা বরকে ঠিক সময় মতো খুঁজে পেয়েছিলাম। ওর সঙ্গে ব্যাপারটা ছিল তোমার কোড়ে আঙুলটাকে বিয়ে করার মতো, কিন্তু ও আমারই। সে আমার চোখের দিকে চাইল। সে এইমাত্র আমাকে যা বলল সেটা আমার মধ্যে কি প্রতিক্রিয়া করে সেটা একটু মাপল, আর বলল, যাও গিয়ে সেই বেচারিকে খুঁজে বের করো। এমনকি হিংসায় যা ভাবছ সেটা যতই সত্য হোক না কেন, আর যাই ঘটুক না কেন, তোমার কাছ থেকে তাকে কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু দাদামার্কা কোনো রোমান্টিকতা নয়। যাও মেয়েটিকে ঘুম থেকে ওঠাও, তারপর শরীর দিয়ে জাপটে ধরে ওকে দুমড়ে মুচড়ে ফেলো, কাপুরুষতা আর কিপটেমির উপহার স্বরূপ। আমি কিন্তু তোমাকে সত্যি সত্যি জোর দিয়ে বলছি। সে শেষ করে অন্তর দিয়ে বলা কথাটুকু, ভালো যদি বেশিই থাকো, তবে ভালোবাসার মানুষটার সঙ্গে মিলনে যে কি আনন্দ সেটা না জেনে মরে যেও না। পরের দিন ওই নম্বরে ফোন করার সময় আমার হাতটা কেঁপে উঠল। দেলগাদিনার সঙ্গে অনেকদিন পর আবার দেখা হবে, এই চিন্তায় ক্ষয়ক্ষতির জন্য আমাকে যে উল্টাপাল্টা বিল ধরিয়ে দিচ্ছিল সেটা নিয়ে তো তার সঙ্গে হুলস্থুল ঝগড়া হয়েছিল। আমার মায়ের খুবই পছন্দের একটা পেইন্টিং বিক্রি করতে হয়েছিল আমাকে, খুবই দামি, কিন্তু দরকারের সময় বিক্রি করে যেটা মিলল সেটা যা আশা করেছিলাম তার 10 ভাগেরও 1 ভাগ নয়। আমার যৎসামান্য বাকি সঞ্চয়টাও যোগ করলাম এবং টাকাটা রোসাকাবার্গাসের কাছে নিয়ে গিয়ে বলেছিলাম, আর কোনো কথা শুনতে চাই না, নাও আর না হয় কেটে পড়ো। ব্যাপারটা আত্মঘাতী হয়ে গেল। ও যদি একটু মুখ খুলে আমার গোপন কাহিনীর একটুও ফাঁস করে দেয় তাহলে কিন্তু আমার সুনাম সব ভেস্তে যাবে। সে কোনো কথা বাড়ালো না, কিন্তু পেইন্টিংগুলো রেখে দিয়েছিল আমাদের যে রাতে কথা কাটাকাটি হয়েছিল তখন জামানত হিসেবে। একটা ক্ষুদে নাটকে একেবারে ভেস্তে গেলাম। দেলগাদিনাকে ছাড়া একা হয়ে গেলাম। রোসাকাবার্গাসের সঙ্গে কোনো যোগাযোগ রইল না এবং কানাকড়িও সঞ্চয় রইল না আর। সে যাই হোক, আমি ফোনের রিং পড়ার আওয়াজ শুনলাম 1 বার, 2 বার, 3 বার, এবং অবশেষে রোসাকাবার্গাসের কণ্ঠ। হ্যাঁ। আমার গলায় কোনো আওয়াজ বেরোলো না। ফোনটা রেখে দিলাম। হ্যামকে শুয়ে থাকলাম। এরিক সাতিয়ের ধ্যানে গীতিধর্মিতায় মনের প্রশান্তি ফিরিয়ে আনার চেষ্টায়, এবং আমি এতটাই ঘামলাম যে ক্যানভাসটা ঘামে ভিজে জবজবে অবস্থা। পরের দিনের আগে আর সাহস হলো না ফোনটা করার। ঠিক আছে লেডি, বলিষ্ঠ কণ্ঠে বললাম, আজই। রোসাকাবার্গাস অবশ্যম্ভাবীভাবেই খুব স্বাভাবিক আচরণ করল। হায় রে আমার দক্ষী পণ্ডিত, এবং সে তার অজেয় মনোভাব নিয়ে দীর্ঘশ্বাস ফেলে। 2 মাসের জন্য উধাও হইয়া গেলেন এবং তারপর ফিরাইসা মাইয়া চাইতেছেন, সে আমাকে বলল। প্রায় 1 মাসেরও বেশি হয় সে দেলগাদিনাকে দেখেনি। তার মনে হয় মেয়েটি আমার ভাঙচুর মার্কা ব্যবহারের পর যে ভয় পেয়েছিল সেটা এতটা ভালোভাবে কাটিয়ে উঠেছে যে সে আর আমার প্রসঙ্গে কোনো কথা বলে না বা আমার খোঁজও করে না। নতুন কাজের জায়গায় সে খুব ভালো আছে। বোতাম সেলাইয়ের চেয়ে আরো বেশি আরামের কাজ, আর বেতনও ভালো। টকবক করা আগুনের হলকা আমাকে ভেতরে ভেতরে পোড়ালো। বেশ্যাবৃত্তি ছাড়াও আর কি কাজ করতে পারে? আমি বললাম। একটু চোখের পলক না ফেলে রোসা জবাব দেয়, বেকুবের মতো কথা কইেন না। ওটাই যদি সত্যি হইতো তাহলে তো মাইয়াটা এখানেই কাজ করত। এর চেয়ে ভালো ও আর কোথায় থাকবো? তার যুক্তির তাৎক্ষণিকতায় আমার সন্দেহ আরো বেড়ে গেল। আমি কিভাবে জানবো যে ওখানে নেই? যদি সে থাকেই, সে জবাব দিল, সেটা আপনার না জানাই ভালো, ঠিক কই নাই? আবারও তার প্রতি ঘৃণা এলো। নিস্পৃহ ভঙ্গিতে রোসা প্রতিশ্রুতি দিল যে মেয়েটির খোঁজ সে লাগাবে। খুব একটা আশার কিছু নেই। মেয়েটির যে প্রতিবেশীর বাসায় সে ফোন করে মেয়েটিকে খবর দিত সেই ফোনের লাইনটা অনেকদিন ধরে কাটা।
এবং মেয়েটি যে কোথায় থাকে সেটার আগামাথা সে কিছুই জানে না। কিন্তু তার জন্য মরার কোনো মানে হয় না। সে বলল, আমি আপনার 1 ঘন্টার মধ্যেই ফোন করুম। সেই 1 ঘন্টার নাম করে সে 3 দিন লাগিয়ে দিল। সে মেয়েটির খবর পেয়েছে এবং মেয়েটি ভালো আছে। আমি আবার ফিরলাম, মনের আঘাত নিয়ে, এবং ওর প্রতিটি ইঞ্চিতে চুমু খেলাম। অনুশোচনায় রাতের 12টা থেকে একেবারে মোরগ ডাকা ভোর পর্যন্ত। আমাকে ক্ষমা করো বলতে বলতে শুরু থেকে শেষ হতে না হতেই আবার একই কথা ধরে শুরু, এবং এ যেন শুরু থেকেই পুনরায় শুরু করা। রুমটায় সবকিছু কেমন উদলা উদলা, আর আমি যা যা রেখেছিলাম সেগুলো অতি ব্যবহারে নষ্ট। রোসা কাবারকাস রুমটা ওভাবেই ফেলে রেখেছে এবং বলেছে, যদি কিছু করতে হয় তো আমাকেই করতে হবে, ওর কাছে আমার অবশিষ্ট দেনা পাওনা হিসেবে। আমার অর্থনৈতিক অবস্থা বলতে গেলে তখন যাচ্ছে তাই। আমার পেনশনের টাকায় আর কুলান দিচ্ছিল না। আমার মায়ের পবিত্র মণিরত্নগুলো ছাড়া বাড়িতে বিক্রি করার মতো আর যা কিছু ছিল সেগুলো বিক্রি করে কিছু পাওয়া যাবে না। আর জিনিসগুলো এত পুরনোও নয় যে পুরাকীর্তি বলে চালানো যায়। আমার সুদিনে গভর্নর সাহেব একবার একটা লোভনীয় প্রস্তাব দিয়ে বিভাগীয় পাঠাগারের জন্য আমার সমস্ত গ্রিক, লাতিন ও স্প্যানিশ ধ্রুপদী সাহিত্যের বইগুলো চেয়েছিলেন। কিন্তু ওগুলো বিক্রি করার স্পর্ধা আমার ছিল না। পরবর্তী সময়ে রাজনৈতিক পট পরিবর্তন এবং পৃথিবীর অবক্ষয় ঘটার দরুন সরকার মহলের কেউ আর শিল্প সাহিত্য নিয়ে ভাবল না। একটা উপযুক্ত সমাধান খোঁজার অভিযোগ দেলগাদিনা যে গয়নাঘাটিগুলো আমাকে ফেরত দিয়েছিল সেগুলো পকেটে ভরলাম এবং বারোয়ারি বাজারের দিকে চলে যাওয়া একটা গোলমেলে বাজে গলিপথে ভাঙাতে নিয়ে গেলাম। ভাঙাচোরা পানশালা, পুরনো বইয়ের দোকান এবং বন্ধকি দোকানে ঠাসা ওই জাহান্নামী গলিঘুপচির এ মাথা থেকে ও মাথা উদ্ভ্রান্ত পণ্ডিতের মতো আমি হাঁটতে লাগলাম। কিন্তু আমার মা ফ্লোরিনা দে দিউসের সম্ভ্রম আমায় বাদ সাধল। আমার সাহস হলো না। তারপর সিদ্ধান্ত নিলাম সবচেয়ে পুরনো এবং নামকরা জুয়েলারি দোকানের কাছে গয়নাগুলো বিক্রি করব, একটুও মাথা হেট না করে। দোকানদার তার আতশকাচে পরখ করতে করতে আমাকে কিছু প্রশ্ন করলেন। তার মধ্যে একটা সমীহ জাগানো হাবভাব এবং কেমন একটু ডাক্তারবাবু মার্কা ভাব ছিল। আমি ব্যাখ্যা করলাম যে গয়নাগুলো উত্তরাধিকার সূত্রে আমার মায়ের কাছ থেকে পাওয়া। সে আমার প্রতিটি ব্যাখ্যা মেনে নিল এবং অবশেষে আতশকাচ সরিয়ে নিল। দুঃখিত, সে বলল, ওগুলো তো বোতলের নিচের অংশ। আমাকে আশ্চর্য হতে দেখে সে সহানুভূতির সঙ্গে ব্যাখ্যা করল, সোনা যেমন সোনাই আর প্লাটিনাম প্লাটিনামই সেরকম। আমি আমার পকেট ধরে দেখলাম ক্রয়ের রসিদটা সঙ্গে এনেছি কিনা এবং নালিশের ভাব ছাড়াই বললাম, ঠিক আছে, কিন্তু ওগুলো তো এই অভিজাত দোকান থেকেই 100 বছর আগে কেনা। তার মুখের ভাবভঙ্গি একটুও বদলালো না। ব্যাপারটা হলো এই যে, সে বলে, সময়ের সঙ্গে সঙ্গে উত্তরাধিকার সূত্রে পাওয়া গয়নাগাটি থেকে সবচেয়ে দামি পাথরগুলো গায়েব হয়ে যেতে থাকে, আর ওগুলোর বদলে পরিবারের বেয়ারা সদস্যরা বা শয়তান গয়না ব্যবসায়ীরা অন্য কিছু বসিয়ে দেয়, এবং ব্যাপারটা কেবল তখনই ধরা পড়ে যখন কেউ একজন ওগুলো বিক্রি করতে চেষ্টা করে। কিন্তু আমাকে একটু সময় দিন। এই বলে সে গয়নাগুলো নিয়ে পেছনের দরজা দিয়ে কোথায় যেন গেল। কিছুক্ষণ পর সে ফিরল এবং কোনো রকম ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই আমাকে বসার জন্য ইশারা করল এবং কাজ করতে লাগল। আমি দোকানটা ঘুরে ফিরে দেখলাম। দোকানটায় অনেকবারই মায়ের সঙ্গে এসেছি এবং আমার মনে পড়ল প্রতিবার মা বলতেন, তোর বাবাকে বলিস না। হঠাৎ করেই আমার মাথায় একটা খেয়াল এলো যেটা আমাকে একটু বাড়তি সুবিধা দিল। এমন কি হতে পারে না যে রোসা কাবারকাস ও দেলগাদিনা দুজন মিলে আসল পাথরগুলো বিক্রি করে দিয়েছে এবং আমাকে নকল পাথর বসানো গয়না ফেরত দিয়েছে? সন্দেহে আমি যখন পড়তে লাগলাম তখন দোকানের এক মেয়ে কর্মচারী এসে আমাকে সেই একই পেছনের দরজা দিয়ে তার পেছন পেছন
বড় বড় বইয়ে ঠাসা লম্বা লম্বা অনেক বইয়ের শেলফ ভরা একটা ছোট অফিস ঘরে নিয়ে গেল। অফিস ঘরের একেবারে ওই পাশে একটা ডেস্কে বসা এক দশাসই বেদুইন উঠে দাঁড়িয়ে আমার সঙ্গে হাত মেলালো। বহুদিনের পুরনো বন্ধুর মতো উচ্ছ্বসিত আবেগে আমাকে তুমি সম্বোধন করলো। মাধ্যমিক স্কুলে আমরা একসঙ্গে ছিলাম। কুশল বিনিময় করতে করতে সে বলল, ওকে মনে রাখাটা খুব সহজ ছিল। স্কুলের সেরা ফুটবলার খেলোয়াড় ছিল সে, এবং আমাদের মধ্যে বেশ্যালয়ে যাওয়ার ব্যাপারে চ্যাম্পিয়ন ছিল। এরপর কবে থেকে যেন ওর কোনো হদিশ আর পাইনি, এবং আমাকে নিশ্চয়ই দেখতে এতটা থুরথুরে মনে হয়েছে তার কাছে যে আমাকে তার বাল্যকালের এক ক্লাসমেটের সঙ্গে মিলিয়ে ফেলেছিল। ডেস্কের কাঁচ বসানো উপরিভাগে সংরক্ষিত মোটা গাদা একটা খাতা, যেটাতে আমার মায়ের অলংকারের নথিপত্রের স্মৃতি, পাকা হিসাব, দিন তারিখ সহ লেখা আছে। কিভাবে আমার মা নিজেই এসে দুই পুরুষের পুরনো সুন্দর ও দামি কার্মাগান্তস পাথরের বদলে অন্য কিছু বসিয়ে নিয়েছিলেন এদের কাছ থেকে, এবং এদের কাছেই মূল পাথরগুলো বিক্রি করে দিয়েছিলেন। দোকানের বর্তমান মালিকের বাবা অলংকারের দোকানটার সামনেই বসা ছিলেন, এবং আমরা দুজন একই সঙ্গে স্কুলে পড়েছি। এভাবেই আমার মায়ের অলংকারের পাথরগুলোর হদিশ মিলল। কিন্তু সে আমাকে ভরসা দিল। এ ধরনের টুকিটাকি চালাকি সেসব দিনে হরহামেশাই হতো, বড় বড় পরিবারের দুঃসময়ে, যাতে সম্মান টম্মান না খুইয়েই জরুরি ভিত্তিতে টাকাটা মেলে। এই রূঢ় বাস্তবতার সামনে পড়ে আমি ওই অলংকারগুলো সেই অন্য এক ফ্লোরিনা দে দিউসের স্মৃতি হিসেবে রেখে দেওয়ারই পক্ষপাতী হলাম, যার পরিচয় আমি কোনোদিনই পাইনি। জুলাই মাসের শুরুর দিকে মৃত্যু যে খুব একটা দূরে নয়, সেটা টের পেলাম। হৃদকম্পনে ছন্দপতন ঘটল, এবং আমার চারপাশে সময় শেষ হয়ে আসার নির্ভুল লক্ষণগুলো দেখতে পড়তে শুরু করলাম। চারুকলার এক কনসার্টে যেটা ঘটল সেটা তো একেবারে পরিষ্কার। মিলনাতয়নের এসি কাজ করছে না। শিল্প সাহিত্যের সব মহারথী হলরুমের ভিড়ের মধ্যে গরমে ভাজা ভাজা হয়ে যাচ্ছিলেন। কিন্তু সুরের মূর্ছনায় এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হলো সেখানটায়। শেষের দিকে ওরা যখন আল্লেগ্রেত্তো পোকোমোস্সো বাজাচ্ছিল, কথা নেই বার্তা নেই, হঠাৎ বিভ্রান্তিকর এই চিন্তাটা আমার কাছে ধরা দিল যে আমার মৃত্যুর আগে কপালে বোধহয় আর কোনো কনসার্ট দেখা হবে না। আর অমনি কাঁপন ধরে গেল। কোনো রকম দুঃখ বা ভয় পেলাম না, কিন্তু কেমন একটা অপ্রতিরোধ্য অনুভব, এতদিন বেঁচে থাকার পরও যা কখনো হয়নি। শেষ পর্যন্ত যখন ঘামে ভিজতে ভিজতে আলিঙ্গন আর ফটো সেশনের ভিড় ঠেলে আমি বেরিয়ে এলাম, তখন নিজেই অবাক হয়ে গেলাম সামনে শিমেনা ওর্তিসকে দেখে, হুইল চেয়ারে শতবর্ষী দেবীর বেশে। প্রাণঘাতী পাপের মতো তাকে দেখেই অতীতের সব চাপ এসে ঘিরে ধরল। তার গায়ের ত্বকের মতো মসৃণ আইভরি রঙা সিল্কের একটা কোট পরনে, তার খাঁটি মুক্তার 3 ফুল বসানো একটা হার, 1920-এর স্টাইলে কাটা মুক্তা রঙা চুল, গালে শঙ্খচিলের পাকনার ডগা, আর একজোড়া বড় বড় হলুদ চোখ, যা ঘন করে আঁকা ন্যাচারাল শ্যাডোতে রঞ্জিত। তার বেশভূষা দেখলে মনেই হবে না যে তার স্মৃতির এক অপরিশোধ্য ক্ষয়ে তিনি মন থেকে সব ভুলতে বসেছেন। যদিও জোরগুজব তাই। নিথর এবং কোনো রকম সঙ্গতি ছাড়াই তার সামনে দাঁড়িয়ে আমার গালে অনুভব করা আগুনের হলকাটা থেকে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে ভারসাই কায়দায় নীরবে নত হয়ে তাকে কুর্নিশ করলাম। তিনি রানীর মতো হাসলেন এবং আমার হাত আঁকড়ে ধরলেন। তখন আমি বুঝলাম যে এটাও নিয়তিরই খেলা, এবং এই সুযোগে একটা কাঁটা খুলে নিলাম, যেটা বহুদিন আমাকে জ্বালিয়েছিল। বহু বছর ধরে আমি এই মুহূর্তটার স্বপ্ন দেখে আসছি, আমি বললাম। তিনি বুঝলেন বলে মনে হলো না। কি বলো? তিনি বললেন। আর তুমি কে? আমার কোনোদিনই জানা হয়নি তিনি কি সত্যি সত্যিই ভুলে গিয়েছিলেন, নাকি এটা ছিল তার জীবনের শেষ প্রতিশোধ। অন্যদিকে আমাকেও যে একদিন মরতে হবে, হঠাৎ করে এটা বুঝেছিলাম আমার 50তম জন্মদিনের কিছুক্ষণ আগে, ঠিক এরকম একটা ঘটনায়। কার্নিভালের যে রাতে
আমি আপাচে তাঙ্গো নাচ নেচেছিলাম এক অসামান্য রমণীর সঙ্গে, যার মুখ আমি কোনোদিন দেখিনি, যে আমার চেয়ে ওজনে 40 পাউন্ড বেশি এবং প্রায় 1 ফুট লম্বা ছিল। কিন্তু তারপরও সে নিজেকে এমনভাবে ছেড়ে দিয়েছিল, তাকে ধরে নাচার সময় মনে হয়েছিল যেন বাতাসে ভেসে বেড়ানো কোনো পালক। আমরা এতটা ঘনিষ্ঠভাবে নেচেছিলাম, তার শিরা উপশিরায় প্রবাহিত রক্তের অস্তিত্ব টের পেয়েছিলাম আমি, এবং তার জোরালো শ্বাস-প্রশ্বাসে, তার গায়ের অ্যামোনিয়া মার্কা গন্ধে, তার স্তনের বিশালতায় আমি আনন্দে নেতিয়ে পড়েছিলাম। সেবারই প্রথম মৃত্যুর গর্জনে আমি কেঁপে উঠেছিলাম এবং প্রায় পড়েই গিয়েছিলাম মাটিতে। নিষ্ঠুর দৈববাণীর মতো আমার কানে বিঁধেছিল, তুমি যাই করো না কেন, সেটা এবছরই হোক বা পরবর্তী 100 বছরেই হোক, মরণ তোমার হবেই চিরদিনের জন্য। রমণীটি ভয়ে নিজেকে সরিয়ে নিয়েছিল। কি হলো? না, কিছু না, আমি বললাম, হৃদয়কে নিয়ন্ত্রণে রাখার চেষ্টায়। তোমার জন্যই আমার এই কাঁপন। তখন থেকেই আমি আমার জীবনটাকে বছর নয়, বরং দশকের নিরিখে পরিমাপ করতে শুরু করলাম। 50-এর দশকটার কথা আলাদা করে বলা যায়, কারণ তখনই আমি প্রথম অনুধাবন করলাম যে আশপাশের প্রায় সবাই আমার চেয়ে বয়সে তরুণ। 60-এর দশকটা ছিল সবচেয়ে বেশি আবেগতাড়িত, কেননা মনে এই সন্দেহ দানা বাঁধল যে কোনো রকম ভুল করার সময় আমার হাতে নেই। 70-এর দশকটা ছিল ভয়ানক, কারণ এই সম্ভাবনাটা উকি ঝুঁকি মারছিল, বোধহয় শেষ দশক পার করছি। এত সবের পরও আমার 90-এর দশকের প্রথম সকালে দেলগাদিনার সুখী শয্যাপাশ থেকে জেগে উঠে জীবন্ত এই আমি এই প্রীতিকর ধারণার বশবর্তী হয়ে স্থাণু হয়ে গেলাম যে জীবন হেরাক্লিটাসের সদা পরিবর্তনশীল নদীর মধ্য দিয়ে বয়ে যাওয়া কোনো কিছু নয়, বরং গ্রিলের উপর উল্টে পাল্টে এপাশ থেকে ওপাশ করতে করতে আরো 90 বছর তপ্ত হওয়া। আমি এমন একজন হয়ে গেলাম যে অল্পতেই কান্না পায়। স্নিগ্ধতা ও আবেগের কোনো ঘটনা হলেই হলো, অমনি আমার গলা ফুঁপিয়ে কান্না বের হয়ে যাওয়ার জোগাড়। এবং দেলগাদিনা যে ঘুমিয়ে থাকে আর আমি বসে বসে আনমনে ওকে দেখি, এই চিন্তা যে আনন্দ এনে দেয় সেটা বাদ দেওয়ার কথা ভাবলাম। এর পেছনে আমার মৃত্যুর অনিশ্চয়তার চেয়েও ওকে ছাড়া বাকি জীবনটা যে কাটাতে হবে এটা ভেবেই যে কষ্টটা হয় সেটাই বেশি কাজ করছিল। অনিশ্চয়তায় ভরা সেই দিনগুলোতে একদিন কেমন করে জানি আমি বিখ্যাত লোস নোতারিওস সড়কে গিয়ে হাজির, এবং আমি অবাক বিস্ময়ে দেখলাম সেই সস্তা পুরনো হোটেলটা আজ একটা ধ্বংসস্তূপ কেবল। আমার 12 নম্বর জন্মদিন পূর্ণ হওয়ার খানিকক্ষণ আগে এই হোটেলেই আমাকে জোর করে ভালোবাসার রঙ্গলীলা শেখানো হয়েছিল। বিশাল ভবনটা ছিল জাহাজ মেরামতকারীদের শহরের আরো কয়েকটা জাঁকালো ভবনের মতো, শ্বেত স্ফটিকের আস্তরণ দেওয়া কলাম, আর সঙ্গে অন্দরমহলের উঠানে চারপাশে সোনালী কারুকাজ এবং কনজারভেটরির পেলপতা মাখানো আলোকোজ্জ্বল 7 রঙের ছোট গোলাকার সুদৃশ্য গম্বুজ। 100 বছরেরও বেশি কাল ধরে রাস্তা থেকে গথিক দরজা দিয়ে ঢুকে নিচের তলায় ছিল ঔপনিবেশিক নোটারির অফিস, যেখানে আমার বাবা কাজ করেছেন, উন্নতি করেছেন এবং আজগুবি সব স্বপ্ন দেখতে দেখতে জীবনভর ভুগেছেন। আস্তে আস্তে ঐতিহাসিক পরিবারগুলো উপরের তলাগুলো ছেড়ে দিল, যেগুলোতে এসে উঠল নিতান্ত অসচ্ছল কতিপয় রাতের রমণী, যারা সারা রাত ধরে ভোর পর্যন্ত সিঁড়ি দিয়ে কেবল ওঠানামা করে, অদূরের নদীবন্দরের পানশালাগুলো থেকে 1.5 পেসোতে ধরে আনা খদ্দের সহ। আমার বয়স তখন প্রায় 12, তখনও হাফ প্যান্ট পরি, আর পায়ে থাকতো প্রাথমিক স্কুলের বুট, এবং ওই উপরের তলায় তাকানোর লোভ সামলাতে পারিনি যখন অন্যদিকে আমার বাবা তার ক্লান্তিকর দীর্ঘ মিটিংয়ের একটিতে তর্কাতর্কি করছিলেন, আর এদিকে আমি দেখলাম স্বর্গীয় এক দৃশ্য। ভোরবেলা পর্যন্ত সস্তা দামে নিজেদের দেহ বিক্রি করছিল যেসব রমণী, তারা দিনের 11টার পর থেকে বাড়িময় ঘুরে বেড়ায়। রঙিন কাচের উত্তাপে যখন সবকিছু অসহ্য লাগে এবং তাদের গার্হস্থ্য কাজের জন্য বাড়ির এ মাথা ও মাথা ল্যাংটা হয়ে পায়চারি করা ছাড়া আর উপায় থাকে না,
আগের রাতের অ্যাডভেঞ্চারগুলো নিয়ে নানা কথার চিৎকার জুটতে জুটতে আমার ভয় ধরে গেল। যেভাবে ঢুকেছি সেভাবে আবার পালিয়ে যাওয়া ছাড়া আর কিছু ভাবতে পারলাম না। ঠিক তখন ওই নগ্ন রমণীদের একজন, যার তরতাজা গা থেকে গেঁয়ো সাবানের সুগন্ধি বেরোচ্ছিল, সে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরল এবং আমাকে তার পিচবোর্ডের ছোট কক্ষে নিয়ে গেল। কিন্তু আমি তাকে দেখলাম না। বাড়ির অন্যান্য বিবস্ত্র অধিবাসিনীর চিৎকার চেঁচামেচি আর করতালির মধ্য দিয়ে আমাকে 4-4টি ঘন্টা মুখ উপর করে শুয়ে রাখল। ওস্তাদের মতো পাকা হাতে আমার প্যান্ট টেনে খুলে ফেলল এবং আমার 2 পা ফাঁক করল। কিন্তু আমার শরীর জুড়ে যে ভয়ের কাঁপন ধরল, তাতে পুরুষালী ভঙ্গিতে তাকে আমার শরীরে মেশাতে পারলাম না। সে রাতে এই আক্রমণাত্মক ঘটনার লজ্জায় নিজের বাড়ির বিছানায় নির্ঘুম অবস্থায় ও রমণীকে আবার দেখার ছটফটানিতে 1 ঘন্টার বেশি ঘুম হয় না আমার। কিন্তু পরের দিন সকালে রাতের পেঁচারা ঘুমিয়ে গেলে পর আমি কাঁপতে কাঁপতে তার কক্ষে গিয়ে হাজির হলাম এবং তাকে জাগিয়ে তুললাম। পাগলের মতো ভালোবাসতে বাসতে ফুঁপিয়ে কাঁদলাম এবং ব্যাপারটা চলল বাস্তব জীবনের চড়া বাতাস এসে নিষ্ঠুরের মতো বয়ে নিয়ে না যাওয়া পর্যন্ত। মহিলার নাম ছিল কাস্তুরিনা এবং সে ছিল ওই বাড়ির রানী। ওই হোটেলের ছোট ছোট কক্ষে ছোটখাটো ভালোবাসার রঙ্গলীলার রেট ছিল 1 পেসো, কিন্তু আমাদের মধ্যে অল্প কজনই জানত যে 24 ঘন্টার জন্য রেটটা একই। কাস্তুরিনা তার ভাঙাচোরা জগতের সঙ্গ আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল, যেখানে রমণীরা তাদের দরিদ্র খদ্দেরদের নিমন্ত্রণ জানাত বড়সড় সকালের নাস্তার পর্বে, তাদের সাবান ধার দিত, দাঁতের ব্যথা হলে দেখভাল করত এবং গুরুতর অবস্থার সময় তাদের দাতব্য ভালোবাসাও দিত। কিন্তু আমার বার্ধক্যের পড়ন্ত বেলায় কেউ অবিস্মরণীয় কাস্তুরিনাকে মনে রাখেনি। কোন কালে মরে গেছে কে জানে। নদীর ঘাটের দুর্দশাগ্রস্ত এলাকা থেকে যে একদিন সর্দারনির পবিত্র সিংহাসন পর্যন্ত পৌঁছেছিল জলদস্যুর পট্টি পরে এক চোখে, যে চোখ সে এক পানশালার মারামারির সময় খুইয়েছিল, তার শেষ জমানার একমাত্র মদ্দা পুরুষ, কামাগুইয়া অঞ্চলের কৃষ্ণহোনাস এল গালায়তের নামের সেই দাস ছিল হাবানার সেরা ট্রাম্পেট বাদকদের একজন। যতদিন না এক সর্বনাশা ট্রেন দুর্ঘটনায় তার মুখ ভর্তি হাসিটা দুনিয়া থেকে হারিয়ে গেল। সেই দুঃখজনক দর্শনের অভিজ্ঞতার পর আমি আমার বুকে একটা ঢিপ ঢিপ ব্যথা অনুভব করলাম, যা অনেক রকমের ঘরোয়া দাওয়াই পথ্য নেওয়ার পরও 3 দিনেও গেল না। জরুরি রোগী হিসেবে যে ডাক্তারকে দেখাতে গেলাম, তিনি ছিলেন এক সম্ভ্রান্ত পরিবারের সদস্য, সেই দাদার নাতি, যিনি আমাকে দেখেছিলেন আমার বয়স যখন 42। এবং এই ব্যাপারটায় আমি ভয় পেলাম যে তারা দেখতে অবিকল এক, বিশেষ করে অল্প বয়সে তার টাক পড়ে যাওয়ায়, আরোগ্যের সম্ভাবনাহীন ক্ষীণদৃষ্টির চশমা আর তার সান্ত্বনাতীত মনমরা ভাবের কারণে তাকে এতটা বুড়ো লাগে যেরকমটা তার দাদাকে লেগেছিল 70 বছর বয়সে। স্বর্ণকারের মনোযোগ নিয়ে সে আমার গোটা শরীরের সূক্ষ্ম পরীক্ষা নিরীক্ষা করল, আমার বুক পরীক্ষা করল ও পেছনটা দেখল এবং মেপে দেখল আমার রক্তচাপ, আমার হাঁটুর রিফ্লেক্স, চোখের তল, চোখের নিচের পাতার রং। পরীক্ষার ফাঁকে ফাঁকে যে টেবিলে শুয়ে আমার পরীক্ষা নিরীক্ষা চলছিল, সেটার উপর এপাশ থেকে ওপাশ হওয়ার সময় সে আমাকে এত অস্পষ্ট এবং দ্রুত কিছু প্রশ্ন করল যে আমি জবাব দেওয়ার কোনো সময় খুঁজে পেলাম না। 1 ঘন্টা পর সে আমার দিকে একটা খুশির হাসি দিয়ে তাকালো। সে বলল, আমার মনে হয় না আপনার জন্য আমার কিছু করার আছে। কি বলতে চাইছেন আপনি? আপনার বয়সে এর চেয়ে ভালো আর কি থাকবেন? কি অদ্ভুত ব্যাপার, আমি বললাম। আপনার দাদাও ঠিক একই কথা বলেছিলেন আমার বয়স যখন ছিল 42, এবং তাহলে তো মনে হয় সময় পারই হয়নি। আপনাকে সবসময় এরকম কথা কেউ না কেউ বলবে, সে বলল, কারণ আপনি সবসময় কোনো না কোনো বয়সের তো হবেনি। সে যাতে ভয়ঙ্কর কিছু একটা বলে সেই উস্কানিমূলক চেষ্টায় আমি বললাম, একমাত্র মৃত্যুই ধ্রুব। জি, সে বলল, কিন্তু আপনার মতো এত ভালো স্বাস্থ্য নিয়ে
ওই জায়গায় পৌঁছানো তো এত সহজ নয়। আমি খুবই দুঃখিত যে আমি আপনার কথা মতো কিছু করতে পারছি না। এসবই ছিল সুখকর স্মৃতি, কিন্তু ২৯ আগস্টের আগে বিস্তর চাপ অনুভব করলাম আমার সামনের অনাগত শতাব্দীর। ভাবলেশহীন ভারী পা টেনে টেনে আমার বাড়ির সিঁড়ি বাইতে বাইতে। তারপরে দেখলাম মাকে, ফ্লোরিনা দে দিওস, আমার খাটে মৃত্যুর আগ পর্যন্ত যেটা তারই বিছানা ছিল। এবং মা আমাকে সেই একই কথা বলে আশীর্বাদ করলেন, যেটা তিনি আমাকে বলেছিলেন শেষবার তার সঙ্গে দেখা হওয়ার সময়, তার মৃত্যুর ২ ঘন্টা আগে। আবেগের উথাল পাথাল অবস্থার মধ্যে আমি এটাকে শেষবারের হুঁশিয়ারি হিসেবে ধরে নিলাম এবং আমি রোসা কাবারকাসকে ফোন করে বললাম আমার বালিকাটিকে সে রাতেই আমার কাছে নিয়ে আসার জন্য, পাছে না আবার আমার ৯০তম বছরের শেষক্ষণ পর্যন্ত বেঁচে থাকার আশাটা অপূর্ণই থেকে যায়। ৮টার সময় আবার তাকে ফোন করলাম এবং আবারও সে জানালো যে সম্ভব নয়। করতেই হবে, যে করেই হোক। আমি আতঙ্কে চিৎকার দিলাম। সে বিদায় না জানিয়েই ফোনটা রেখে দিল, কিন্তু ১৫ মিনিট পর আবার ফোন করল। ঠিক আছে, মাইয়াটা আসছে। আমি রাত ১০টা বেজে ২০ মিনিটে পৌঁছালাম এবং আমার জীবনের শেষ চিঠিগুলো রোসা কাবারকাসের হাতে দিলাম, মেয়েটির জন্য কিছু জিনিসপত্রের ব্যবস্থা সহ, যাতে সে ওগুলো পায় আমার ভয়াবহ পরিণতির পর। সে ভাবল ওই ছুরির আঘাতে খুনের ঘটনাটা আমাকে শঙ্কিত করে তুলেছে এবং ঠাট্টার সুরে বলল, যদি আপনি মারাও যান, দয়া কইরে এখানটায় মইরেন না, ভাইবা দেখেন তো অবস্থাটা কি হইব। কিন্তু আমি তাকে বললাম, ধরো আমি যদি পুয়ের্তো কলম্বিয়ায় ট্রেনের নিচে চাপা পড়ি, ওই বাজে ফালতু লক্কর ঝক্কর জিনিসটা তো মানুষও মারতে পারবে না। সে রাতে সবকিছুর জন্য প্রস্তুত হয়ে আর কিছুক্ষণের মধ্যেই তো ৯০ পেরিয়ে ৯১ এগিয়ে পড়ব, আর সে ঘন্টায় জীবনের শেষবারের মতো ব্যথা বেদনা অনুভব করব। এই আশায় বিছানায় শুতে গেলাম। দূরের ঘণ্টাধ্বনি কানে এলো, পাশে ঘুমিয়ে থাকা দেলগাদিনার বুকের খুশবু নাকে এলো। দিগন্তে একটা চিৎকার শুনলাম, হয়তো এই রুমে ১০০ বছর আগে মারা যাওয়ার কারো বিলাপ। আমার শেষ নিঃশ্বাস প্রশ্বাসটুকু নিয়ে রুমের বাতি নেভালাম। আমার আঙুল দিয়ে ওর আঙুল পেঁচিয়ে ধরলাম, যাতে ওকে হাত ধরে নিয়ে যেতে পারি, এবং আমার শেষ ১২টা কান্নার ফোঁটা সহ ঘড়ির রাত ১২টার ঢং ঢং ১২টা ধ্বনি শুনলাম। আর সময় বাড়তে বাড়তে একসময় মোরগ ডাকতে শুরু করলো। তারপরে বিজয়ের ঘণ্টা, উৎসবের আতশবাজি, এই খুশিতে যে জীবনের ৯০টা বছর পার করে দিলাম ভালোই ভালোই। আমার প্রথম কথাগুলো ছিল রোসা কাবারকাসের জন্য। তোমার এই বাড়িটা কিনতে চাই আমি, সবকিছু, দোকানটা এবং ফল বাগান সহ সব। সে বলল, চলেন আমরা পুরনো দিনের মানুষের মতো একটা বন্দোবস্ত করি, নোটারির সামনে সই কইরা আমগো মধ্যে যে বাইচা থাকবো সে যে মইরা যাইব তার সব জিনিস রেখে দিব। কারণ আমি যদি মারা যাই তাহলে আমার সব জিনিস পাবে মেয়েটি। কথা তো একই দাঁড়াইল। রোসা কাবারকাস বলল, আমি মাইয়াটার দেখভাল করুম এবং তারপর ওরে সব দিয়ে দিমু, আপনার যা কিছু এবং আমার যা যা আছে। আমার তো এই জগতে আর কেউ নেই। এর মধ্যে আপনার রুমটা আবার ঠিকঠাক করাইয়া দিমু এবং পানির কল টল, এয়ার কন্ডিশন সব লাগাই দিমু, এবং লগে আপনার বই ও গানের জিনিসপত্র তো থাকবই। তোমার কি মনে হয় মেয়েটি এতে রাজি হবে? হায় রে আমার পণ্ডিত, বুড়া হন ঠিক আছে, কিন্তু গর্ধবের মতো কথা বলেন কেন? বলে রোসা কাবারকাস, হাসতে হাসতে ভেঙে পড়ছে। ওই বেচারি তো আপনার প্রেমে হাবুডুবু খাইতেছে। আমি বেরিয়ে রাস্তায় গেলাম, আনন্দোজ্জ্বল এবং প্রথমবারের মতো আমার প্রথম শতাব্দীর দূরবর্তী দিগন্তে নিজেকে চিনতে পারলাম। আমার বাড়িটা নিরিবিলি এবং ৬:৩০টায় ঠিকঠাক অবস্থায় এক আনন্দময় ভোরের রঙের খেলায় মেতে উঠতে শুরু করেছে। দামিয়ানা গলা ছেড়ে গান করছিল রান্নাঘরে এবং পুনরুজ্জীবিত বিড়ালটি আমার পায়ের কাছে তার লেজটা নাড়ছিল এবং আমার সঙ্গে আমার লেখার টেবিল পর্যন্ত হেঁটে গেল। আমি গুছিয়ে রাখছিলাম মনমোড়া হয়ে পড়ে থাকা আমার কাগজপত্র, দোয়াত,
হাঁসের পালক। পার্কের বাদাম গাছের ফাঁক দিয়ে সূর্য যখন ঢুকে পড়ছিল এবং চিঠিপত্রে বোঝাই নৌকাটি খরার কারণে 1 সপ্তাহ বিলম্বে আসা হাঁকডাক ছাড়ল নদীবন্দরের সংকীর্ণ নালীপথে ঢোকার সময়। সবশেষে এই হলো সত্যিকারের জীবন। হৃদয় আজ কানায় কানায় পূর্ণ, আর আনন্দের প্রবল উচ্ছ্বাসের নিদারুণ যন্ত্রণায় আমার 100তম জন্মদিনের পর যে কোনো দিন ভালোবাসার সুখ নিয়ে মরে যাওয়ার দণ্ডে দণ্ডিত। গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই ভালো থাকুন এবং নিজের যত্ন নিন। টাটা।